আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। আচ্ছা। তিনি আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো। মেঘ আবার কি হলো? আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো। ধীর স্থির কণ্ঠে বলল, এখানে রাকিব ছাড়াও আরও কয়েকজন আছে। সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিব নে। যা এখন। মেঘ ঢুকতেই সবাই একসাথে বলে উঠল। এখনই এই অবস্থা আবির? আবির বিরক্তির স্বরে বলল। কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করছিস, বিয়ের পরে কি বলবি? আবির ঠাট্টার স্বরে বলল। ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছুই আছে। শিশির বলে উঠল। ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর। আমরা তোর প্রণয়ের শুভ পরিণতি দেখতে চাই। আবির মুখে হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেল। ধপ করে বিছানার পাশে গুরুভার কণ্ঠে বলল। যদি পারতাম সে কবেই ওরে আমার রানী বানিয়ে ফেলতাম। পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল। সেই সব বাদ দে, তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল। আমায় যেতে হবে, মিটিং পরে করব। রিমন সচেতন কণ্ঠে শুধালো। তোর ইকবাল চাচ্চুকে পাঠালেই হয়, এমনিতেই উনি তো বেশিরভাগই দায়িত্ব সামলান। আবির ভারী কণ্ঠে বলল। উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান, ওনার রাজশাহী যাওয়া বারণ। কেন? রিমন প্রশ্ন করলো। আবির বলা শুরু করলো। অনেক বছর আগের ঘটনা, যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যেই বাসাতে ছিলেন, ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচ্চুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেননি। বিয়ে তো করতে পারেইনি, রাজশাহী পর্যন্ত যেতে পারেন না। জোর করে আব্বু চাচ্চুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন। মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্চু করেন। এই প্রথম আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তোর কি হবে আবির? আবির মুচকি হেসে উত্তর দিল। সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি, মেঘকে পেলে বাঁচব, আর না হয়। রাসেল প্রশ্ন করলো। তোর বাবা আর চাচার সমস্যা কি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। সমাজ, ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারেন। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা চলো। এরপর মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজার ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের উপর মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল। আসবো? মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লোচনে তাকালো। অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করলো। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো। চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের দিকে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দিবে তা না। মেঘ মনে মনে ভাবছে, আসবো, কখন কি বলতে হয় এই বেটা কি কিছুই জানে না? মেঘের বৃহৎ অক্ষি যুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বেয়ে এখনও নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের ওষ্ঠাধই কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল। এই যে কান্না করছিস, একটু পরই তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ অশ্রুসিক্ত আখিতে তাকিয়ে প্রশ্ন করল। আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল। কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস, তখন সবাই তোকে কানি বলবে। তানভীরের কত কষ্টই না হবে।
যখন সবাই ওকে কানির ভাই বলবে। আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল গুটিয়ে বলল। কফি। আবির মুচকি হেসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্যে থামবি না। রেডি? মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবির 2 কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটো টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজিয়ে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে, নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের কানে হাত ফুল গুজে দিচ্ছে, এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক বেদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। আবিরের প্রতি অষ্টাদশী এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটার মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো। কফিটা খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে 2 চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই। মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না। মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতি অষ্টাদশী নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায়। ফুপ্পির কথা মনে হলে শুধু কান্না পায়। আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে। জান্নাত আপু ফোন দিয়েই ফুপ্পির সাথে কথা বলেছে। ফুপ্পির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? আপু বড় আপু কীভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? অন্যদের কলিজা কি একটা বারের জন্য কেঁপে ওঠে না? তানভীর ভাইয়া তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন। যদি জানতে পারে মেঘ আবিকে ভালোবাসে, তাহলে বড় আপু আপুর মতো দুভাই নিশ্চিত এমনই আচরণ করবে। এসব ভেবে মেঘ কাঁদছিল। মেঘ আস্তে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল। আমি জানি ফুপির সঙ্গে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শুধালো, ফুপ্পি কি আমাদের বাসায় আসবেন না? ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই 1 মাসেই এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপি 28 বছর যাবৎ এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন। ফুপি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস, তখন তো ফুপি আরও বেশি ভেঙে পড়বেন। নিজেকে আগে শক্ত কর। ফুপির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। মেঘ একটু থেমে আবার বলল, ফুপির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল। আচ্ছা। আবির আবারও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, তারপর নিজের রুমে চলে আসছে। আবির নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল। হঠাৎ তানভীর দরজা থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো, কিছু বলবি? হ্যাঁ। বল। বনুরা ইদানিং মিনহাজ আর তামিম নামে 2টো ছেলের সঙ্গে কথা বলে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এ বিষয়ে কিছু জানো? আবির ধীর কণ্ঠে উত্তর দিল, জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানভীর পুনরায় বলল, আমি ছেলে 2টার খোঁজ নিয়েছি। তুমি বললে আমি বনু বা ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলি। আবির এখনও নিশ্চুপ, সে ব্যাগ গোছানোতে ব্যস্ত। তানভীর আবার বলল, ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং দিব? কেন? আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, এমনি যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবই, কিন্তু
তুই যা এখন। তানভীর রুম থেকে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে। আবির কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিছিস? রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো। তোর সমস্যা কি? আবির বিরক্তির স্বরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টা গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলে ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কিনা, বিষয়টা আমি বা তানভীর সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন? তুই কি মেঘের প্রতি? রাকিবের কথা শেষ করার আগে আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না। ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না কেন? আমি মেঘকে চাই, আমৃত্যু আমি ওকেই চাইব। মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্যি পৃথিবীর কারোর নেই। কিন্তু আমি চাইলেই তো হবে না, মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা। এই আবির কি মাহদিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কিনা, এটা তাকেই বুঝতে হবে। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সব কিছু থেকে ওকে আটকে রাখবো? এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ। সব কিছুর ভিড়ে ওর মন যদি আমায় খুঁজে নেয়, তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলের পরিমাণ খুব ভয়ানক হবে। মিলিয়ে নিস, এখনও সময় আছে। শুধু তুই বল একবার। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলা শুরু করলো, জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিণামের আর কী বা বাকি আছে? তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। মনে হয় আমার হৃৎপিণ্ডটাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাইনি রাকিব, ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি। তবে কেন আমার সাথেই এমনটা হলো? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল। থাক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে, ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। আবির রাজশাহীতে গেছে 3 দিন হলো। আজকে মালিয়া খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন। মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে। ততদিনে মিম আর আদির পরীক্ষা শেষ হয়ে যাবে। মিম আর আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত। মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায়। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল। মালিয়া খান মেঘের পাশের সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ টিভির দিক থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দিকে তাকিয়ে বলল। কোন ভাই? মালিয়া খান ভনিতা ছাড়াই বলেন। মেঘ আবিরের সাথে আজকে কি কথা হয়েছে? ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আম্মুর সাথে কথা হয়েছিল। মালিয়া খান কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, তোরা ভাই বোনেরা এমন কেন? আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়, আর তোরা এখন এই কথাবার্তা বলিস না। তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনেও ভাইদের খবর নিবি না। এর কথা শুনে মেঘের মন খারাপ হয়ে গেছে। বাবা মা, বড় আম্মু, কাকিয়া, ভাই বোনেদের ছেড়ে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনে মেঘের রাগ উঠে যেত। এখন সবার সঙ্গে আরও একজন অপ্রত্যভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে? আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে। মালিয়া খান আদেশের স্বরে বলেন, মেঘ আবিরকে একটা কল দে তো। আমি সকালে 11টায় কল দিলাম, বিকেলেও দিলাম, কিন্তু তোর ভাই তো কলই ধরছে না। কল দিয়ে দেখ তো ধরে কিনা। পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড়ম্মর দিকে ফোন এগিয়ে দিল। আবির তুই বলতেই মালিয়া খান বলে উঠলেন, সারাদিন কই ছিলি? সকালেও কল দিলাম, বিকালেও কল দিলাম। আবির বিস্ময়ের সময় তাকে ভারী কণ্ঠে বলে। আম্মু, মালিয়া খান পুনরায় বলেন। কোথায় আছিস? আবির ঢুকলে তপ্ত স্বরে বলল, ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম, মাত্রই রুমে আসছি। আবিরের আম্মু মুখ গোমরা করে বলেন, ফোন যে রেখে গেছিলি সেটা কি জানানোর দরকার ছিল না? আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আম্মু, তোমাকে তো বলেছি
আমার জন্য এত চিন্তা করো না, তুমি কখন আসছো সেটা বলো। আসছি দুপুরের পরে। মাসের বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শোন, তোর মামার সহ বাড়ির সবাই কম হলেও 100 বার করে বলে দিছে যেন তুই বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে। তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আসবো এখনো বলতে পারছি না। কেন? তুই আসলেই বলবো। আচ্ছা, মেঘ কোথায়? এইখানেই আছে। ফোনটা ওকে দাও তো। নে, তোর ভাই কথা বলবে। এই বলে ফোনটা মালিয়া খান মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনও অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নিয়েই মালিয়া খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস? মেঘ ভয়ে ভয়ে শুধালো। তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি, আমি তো তুই ভেবে কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম। কি বলে ফেলতেন? সে যাই বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি, মনে থাকবে? হ্যাঁ। আগেও কি কল দিছিলি? মেঘ আস্তে করে বলল। না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায়। নিজের মতো চলতে পারিস, সব কিছু করতে পারিস। মেঘ বিড়বিড় করে বলল। আপনাকে কল দিতে ভয় লাগে। কথাটা শোনা মাত্রই আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে। কপাল গুটিয়ে অত্যন্ত পুরো কণ্ঠে বলল। খুব ভালো, আমার মাথা ব্যথা করছে, রাখছি। মেঘ আর কিছুই বলতে পারলো না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারলো না। 3 দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে কিনা। ভাবতে ভাবতেই ডায়াল করলো আবিরের নাম্বারে। অষ্টাদশীর বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। শোয়া থেকে উঠে বসেছে। আবির ফোন রিসিভ করেই বলল। সরি। কেন? সন্ধ্যার আচরণের জন্য। মেঘের অক্ষিযুগল কোঠো ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। আবির ভাই তাকে সরি বলছে। এটাও কি সম্ভব? মেঘ কোমল কণ্ঠে শুধালো। আপনার মাথা ব্যথা কি কমেছে? আবির ঠাট্টার স্বরে বলল। মেঘ যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না? ফণিতা ছাড়াই বলে উঠল। বলবো। আবির মৃদু হেসে বলল। তার মানে কথা বলতে ফোন দিয়েছিস? মেঘ আমতা আমতা করে উত্তর দিল। না। আবির ভুরু কুঁচকে প্রশ্ন করলো। তাহলে ফোন কেন দিছিস? মেঘ মন খারাপ করে বলল। জানি না। আবির সশব্দে হেসে বলে। হায় আল্লাহ, এত কনফিউজড। হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। চিন্তা করিস না, খাবার খেয়ে ওষুধ খাইছিলাম, এখন মাথা ব্যথা কমেছে। তুই কি করিস? আমি বসে আছি। খাইছিস? হ্যাঁ। ক্লাসে গেছিলি? জি। মেঘ মোলায়েম কণ্ঠে বলল। আবির ভাই? সেই সুপরিচিত কণ্ঠে আবির বলল। হুম। মেঘ চোখ বন্ধ করে সে শব্দটা অনুভব করার চেষ্টা করলো। তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করলো। আপনি বাসায় আসবেন কবে? আবির নিজের চুল ঠিক করতে করতে বলল। বাসার কেউ তো আমার কথা মনে করেই না, তাই ভাবছি এখানেই থেকে যাব। আবিরের কথাই মেঘের অভিমান হলো। মেঘ বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল। আচ্ছা, সাবধানে থাকবেন। দোয়া করি ভালো থাকুন। রাখছি। আবির উচ্চস্বরে হেসে বলে উঠল। এই ওয়েট। মেঘ মৃদু হেসে শুধালো। কিছু বলবেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল। কাজ শেষ করতে পারলে পরশু চলে আসবো ইনশাআল্লাহ। মেঘ ভাব নিয়ে প্রশ্ন করলো। কেন ওইখানে থাকবেন না? আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল। সেটা সময় বলে দিবে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল। আমি মজা করছিলাম। সাবধানে থাকবেন। এখন রাখছি। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটা ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুদর্শন কেন পুরুষ হতে পারে? এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে? এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাসই হতো না। আবির ভাইয়ের বলা প্রতিটা কথাই অষ্টাদশী হৃদয় দোলা দিচ্ছে। এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশী পুরো পৃথিবী দখল করে ফেলেছে। এতগুলো ছবি দেখলো, কিন্তু একটা ছবি তো হাসির ছিটে ফোটা নেই। অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতীব প্রিয়।
মেঘের মাঝে মধ্যে মনে হয় ফুপ্পির মতো আমার জীবনটাও যদি এমন হয় পরক্ষণে ভাবে ফুপার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবেন আমায়? আছে এই কাঙ্ক্ষিত দিন। আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে বেলকুনিতে অপেক্ষা করছে, অথচ আবিরের ফেরার কোনো নাম গন্ধ নেই। বারবার ফোন হাতে নিচ্ছে কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর মিম রুমে আসছে। আপু কি করো? মেঘ বেলকুনি থেকে রুমে ঢুকতে ঢুকতেই বলো, এমনি দাঁড়াইছিলাম। তোর হাতে ওইটা কি? আপু জানো আমার এক বান্ধবী এটা দিয়েছে, সুন্দর না? মেঘ হ্যান্ড প্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখলো। অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে? না, আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে। আপু চলো না আমরাও শিখি। তোর শিখতে হবে না, সামনে তোর পরীক্ষা না? আমি শিখে তোকে একটা জামার ডিজাইন করে দিব নে। আপু সত্যি? মেঘ একগাল হেসে উত্তর দিল। সত্যি সত্যি সত্যি। খুশি? মিম মেঘকে জড়িয়ে ধরে পড়ল। অনেক খুশি। মিম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা। মিম হাসি মুখে প্রশ্ন করলো, ভাইয়া কেমন আছেন? ভাইয়ের শব্দ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মেঘ দৌড়তে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো। নিচে তোদের জন্য খাবার রেখে আসছি, যা। মিম চলে গেছে। মেঘের হাতে মিমের দেওয়া টি শার্টটা ডিজাইন দেখার জন্য রাখছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভুরু নাচালো। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। আবির মেঘকে আপদমস্তক দেখে কপাল কুঁচকে বলল, হাতে ওটা কি? মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল, এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে। আবির কপাল কুঁচকে পুনরায় শুধালো। তো এটা তোর কাছে কেন? মেঘ আস্তে করে বলল, আমি হ্যান্ড প্রিন্টিং শিখবো। আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো। কোথা থেকে? মেঘ চট করে উত্তর দিল। অনলাইনে। কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেল। মৃদু হেসে উত্তর দিল, আচ্ছা শিখিস, যা যা লাগে বলিস আমায়, এনে দিবনে। পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে। দুদিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে। আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন, বাসে এসো সবাইকে বলে গেছেন। আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছে। তানভীর পিছন থেকে ডাকলো। ভাইয়া। আবির পিছনে না তাকিয়ে উত্তর দিল। এদিকে আয়। তানভীর আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বলল, আগে থেকেই বলা ছিল এখন থেকে তোমায় বউ তুমি সামলাবে। নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। তুই বিয়েতে যাবি না? আমি কিভাবে যাব বলো? সামনে সভাপতি নির্বাচন, এ অবস্থায় আমার পক্ষে 3-4 দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু কিন্তু কি? মালার জন্য একটু টেনশন হচ্ছে। গত 2 বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাইতেছে। দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ। মালা ফোন কিনছে ভালো কথা, আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হলো? প্রথমবার ভালোভাবে কথা বলছি, সম্পর্কে মামাতো বোন, আমি ওইভাবেই কথা বলছি। এরপর থেকে প্রায়ই কল দেয়। কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি। আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকায় থাকে। যখন তখন ফোন দেয়, কি উল্টাপাল্টা কথা বলে। ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা মামিকে তো কিছু বলতে পারি না। না পারছিলাম নাম্বার ব্লক করতে, না পারছিলাম ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায়। এই চিন্তাই ভালো লাগছে না। এত কাহিনী তো আমায় বলনি। অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে। তানভীর একটু ভেবে বলল, ভাইয়া ভেবো না, তোমায় একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে। আবির বিরক্তির স্বরে জানালো, বাসায় যেদিন আসছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যতীত আমি স্বইচ্ছায় কোনো মেয়েকে ছুতে চাই না বলে ওই মেয়ে এখনও আমায় থাপ্পড় খায়নি। এখন কি করবা? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে, মালার খবর আছে, আমি ভুলে যাব সে আমার বোন হয়। তানভীর ভীত স্বরে বলে, ভাইয়া তোমার একটা কন্ট্রোল রাখো প্লিজ। বনুরে মালার থেকে দূরে দূরে রাখো। আরে পারলে বনুরে একটু সময় দিও। তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখতেছে। ড্রয়িং রুমে আর কেউ নেই।
আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতরের দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠছে। অষ্টাদশী আবিরের তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করছি আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহস হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিয়া খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিয়া খান সোফায় বসে পড়লেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললেই কি সব কিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে করবি না? আবির তপ্ত স্বরে জানালো। বিয়ে করার সময় হলে নিজেই তোমাদেরকে বলবো। মালিয়া খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বলেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হা হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাত আপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ের সঙ্গে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিয়া খান মেঘের দিকে তাকিয়ে বলেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে। জান্নাত আপু, মেঘের কথার মাঝে আবির বলে ওঠে, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে, আলহামদুলিল্লাহ মেঘ চান্স পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছেই পূরণ করা হলো। এরপরও এই বিষয় নিয়ে কথা কেন ওঠে? মেঘ আহমকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাতাপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশাপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেইন গেট থেকে ভেতরে 2 কদম এগিয়ে আলী আহমদ খান উচ্চ স্বরে বলেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মালিয়া খানকে শুধালেন। কি হয়েছে? মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম এজন্য রাগারাগি করছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলেরে আর কিছু বইলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো। মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মাইশার গায়ে হলুদ। মালিয়া খান আর আলী আহমেদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিয়া খান মাইশাদের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমেদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজে নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে। আগে থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামুনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের উপর কল দিয়ে যাচ্ছে, যেন তাড়াতাড়ি সম্ভব বিয়েবাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামা কাপড় সব ব্যাগ গাড়ির ডিকিতে গিয়ে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভেতর ঢুকছে আবির। মিম, আদি, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছেন। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে আসছি, তোমরা গাড়িতে বসো, আমি এখনই আসছি। হালিমা খান পুনরায় ডেকে বলেন,
মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আচ্ছা। বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো।